দর্শক, যে ঘটনাটি এখন আপনাদের বলবো তাতে হয়তো একটু নড়ে চড়েই বসবেন। আজ ঘটনা সকালের পটুয়াখালীর কলাপাড়ার কৃষক নূর হাওলাদার নিজের বাড়ির পুকুরে জাল ফেলে রেখেছিলেন মাছ ধরবেন বলে, কিন্তু সেখানে মাছ নয়, ধরা পড়ল 5 ফুট দৈর্ঘ্যের বিশাল এক রাসেলস ভাইপার। কৃষকও দারুণ সাহসী, তিনি সাপটাকে না মেরে প্লাস্টিকের একটি কৌটায় আটকে রাখেন, যেটা দেখার জন্য এখন রীতিমতো ভিড় সেখানে। ওদিকে খবর এসেছে ভোলা মানিকগঞ্জ এলাকায় লোকালয়ে ঘুরছে বিষধর সাপ রাসেলস ভাইপার। আজ বিস্তারের শুরুতেই ছড়িয়ে পড়া এই বিষধর সাপ নিয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য জানার চেষ্টা করব, তারপর পর্যায়ক্রমে আসবে অন্যান্য ইস্যু। যাচ্ছি আজকের বিস্তারে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। বিষধর সাপ রাসেলস ভাইপারের অ্যান্টিভেনমের কার্যকারিতা অন্তত 80%, তবে অ্যান্টিভেনম দেওয়ার পরও অন্তত 20% রোগী মারা যায়। দেরিতে হাসপাতালে আসায় তাদের মৃত্যুর অন্যতম কারণ। কিন্তু রাসেলস ভাইপারের বিষ মানুষের দেহে রক্তকে খুব দ্রুত জমাট বেঁধে ফেলে কি? তাই যত দ্রুত হাসপাতালে আনা যাবে রোগীর বাঁচার সম্ভাবনা তত বাড়বে। এবছর হঠাৎই দেশ জুড়ে বেড়েছে রাসেলস ভাইপার সাপের উপদ্রব। গেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেবল রাজশাহী মেডিকেল কলেজেই এই সাপের কামড়ে চিকিৎসা নিয়ে 50 জন। এদের মধ্যে 45 জন সুস্থ হলেও 5 জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশের 27টি জেলায় রাসেলস ভাইপারের বিস্তার মিলেছে। সাপের বিস্তার এবং রোগীর সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন উপজেলা এবং জেলা হাসপাতালে এরই মধ্যে অ্যান্টিভেনম পাঠানো হয়েছে। দর্শক, আমরা আলাপে যাব এবং এই সাপ কামড়ালে কি করণীয় এবং অ্যান্টিভেনম কতটা কার্যকরী এবং কি কি গুজব আছে, কি কি সঠিক তথ্য আছে সেগুলো নিয়েও কথা বলবো। তবে তার আগে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ নামের একটি সংগঠন সম্প্রতি রাসেলস ভাইপার বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তার ঘটিয়েছে তার একটি ম্যাপ প্রকাশ করেছে। ইতোমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাপটা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের এই আয়োজনে আরও একবার আমরা একটু দেখে নিতে চাই এক নজরে রাসেলস ভাইপার জেলাভিত্তিক অবস্থানগুলো। মূলত এই সংগঠনটি যে চিত্রটা দেখিয়েছে তাতে দুই ধরনের তথ্য এখানে আছে। সবুজ রঙের যে অংশটা সেটা দিয়ে পুরনো রেকর্ডকে তুলে ধরা হয়েছে এবং লাল বৃত্ত দিয়ে আসলে বর্তমানের নতুন তথ্য সেগুলো যুক্ত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রাজশাহীর নওগাঁ রয়েছে, নীলফামারী রয়েছে, ঠাকুরগাঁও আছে। এমনকি যেই জায়গাটা সাধারণত এই জাতীয় সাপের কবল থেকে খুব একটা ছিল না, সে গাজীপুরের মধ্যে ঢুকেছে এবং রাজধানী ঢাকার আশপাশের এলাকাগুলো আসলে এই সাপের কবলে ঢুকতে শুরু করেছে এবং একই সঙ্গে পুরনো যে রেকর্ডগুলো ছিল সেই রেকর্ডগুলো বড় আকারে হতে শুরু করেছে। অর্থাৎ আগে যেই জায়গাগুলোতে রাসেলস ভাইপার ছিল সেখানে তাদের অবস্থানটাও বাড়ছে। মোটামুটিভাবে এই তথ্যগুলো আসলে সাজানো হয়েছে। এখন এই তথ্যের প্রেক্ষিতে আর কি কি নতুন তথ্য সংগ্রহ করা যায় সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে থাকবেন, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ভেনম রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ ঘোষ। অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ ঘোষ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। একটা আতঙ্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া, সব জায়গায় আসলে রাসেলস ভাইপার নিয়ে তথ্য প্রচার করতে গিয়ে অনেক জায়গা থেকে আসলে গুজবও ছড়াচ্ছে। সেই জায়গাগুলো একটু পরিষ্কার হতে চায়। মানে রাসেলস ভাইপার কামড়ালে আর বাঁচার সম্ভাবনা নেই, অনেকে এটা ধরেই নিয়েছেন। আসলে অ্যান্টিভেনমের কার্যকারিতা কতখানি এবং কাউকে কখনো এই সাপ কামড়ালে প্রথমে কি করণীয়? আসলে রাসেলস ভাইপার কামড়ালে বাঁচার সম্ভাবনা নেই কথাটা সত্যি যদি আপনি চিকিৎসা না নেন। চিকিৎসা নিলে আপনার বাঁচার সম্ভাবনা কতটুকু? আপনি যত দ্রুত চিকিৎসা নেবেন আপনার বাঁচার সম্ভাবনা তত বেশি। আপনি যদি যত দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং অ্যান্টিভেনম নেবেন তা আপনার বাঁচার সম্ভাবনা ততটাই বেশি। আমরা এই পর্যন্ত যেগুলো ডকুমেন্টেড রেকর্ড আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় বেশিরভাগ রোগী 70 থেকে 75% রোগী ভালো হয়ে গেছেন। বাকি যে রোগীগুলি মারা গেছেন বা যাদের ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত ফলাফল আমরা পাইনি চিকিৎসার, তাদের একটা বড় অংশের রোগী হচ্ছেন যারা অনেকখানি দেরি করে এসছেন। কারণ অ্যান্টিভেনম আমাদের শরীরে যে ভেনমটা, এই ভেনমটাকে নিউট্রালাইজ করে, কিন্তু এই ভেনমটার কারণে আমাদের যে টিস্যু বা অর্গান ড্যামেজ হয় বা সিস্টেমের যে গন্ডগোলগুলি হয় রক্ত সংবহনের, এইটাকে কিন্তু সে রিভার্স করতে পারে না। এটার জন্য কিছু সাপোর্ট দরকার হয়। আর সেই ক্ষেত্রে আপনি যে কোনো একজন রোগী যত তাড়াতাড়ি অ্যান্টিভেনম নেবেন, এই টিস্যু ড্যামেজ হওয়ার বা অর্গান ড্যামেজ হওয়ার বা অর্গানগুলি এফেক্টেড হওয়ার সম্ভাবনা তত কমবে এবং বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়বে। এই তাহলে রোগীরা কি করবেন?
রোগীরা হচ্ছে যে কোনো স্নেক বাইটের ক্ষেত্রে কোনো রকম কোনো সময় নষ্ট না করে আপনি আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে, মানে বাংলাদেশের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতাল, যে কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাবেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই অ্যান্টিভেনম পাওয়া যায় এবং এর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং অনেকে আমরা আসলে কাজ করতে গিয়ে দেখেছি, অনেকে আসলে এই তথ্যটা জানেন না যে সারা দেশে জেলা উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম বিনামূল্যে দেওয়া হচ্ছে। মানে আপনি মনে করেন কিনা এই বিষয়ে একটা সরকারি প্রচারের ঘাটতি রয়েছে? যদি সেটা না থাকে তাহলে মানুষ আসলে কেন এখন এই পর্যায়ে এসেও হাতুড়ে চিকিৎসক কিংবা ওঝার দ্বারস্থ হচ্ছে? এটা হচ্ছে আমরা বহু প্রাচীনকাল থেকে স্নেক বাইটের পর এই ধরনের চিকিৎসা নিয়ে অভ্যস্ত। একটা জিনিস শেখা কঠিন, শেখা খুব কঠিন, কিন্তু শিখে যাওয়া জিনিস, মাথায় ঢুকে যাওয়া জিনিস বের করে নতুন জিনিস ঢোকানো, এটা বোধহয় আরো কঠিন। এবং খুব কঠিন হচ্ছে সাধারণ মানুষের এই ধরনের রেসপন্স বা বিহেভিয়ার গুলি চেঞ্জ করা। এর জন্য যথাযথভাবে যথোপযুক্ত প্রচার চালাতে হবে এবং তাদের সামনে ইনস্ট্যান্সটা তৈরি করতে হবে যে হ্যাঁ, এই ধরনের চিকিৎসা সব পাওয়া যায় এবং সব জায়গায় বাংলাদেশের সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই চিকিৎসা পাওয়া যায়। যেমন চট্টগ্রাম অঞ্চলে, যেখানে এই আমাদের স্নেক বাইট ক্লিনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেটা চালু হয়েছে আজকে প্রায় 30 বছর, এই অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রোগীদের ধীরে ধীরে ওঝা বা অন্য জায়গায় যাওয়ার প্রবণতার চাইতে সরাসরি হাসপাতালে চলে আসার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। আরেকটা বিষয় যদি একটু পরিষ্কার করতেন, মানে প্রথমত আমরা এখন সাপের কামড় খেলে রাসেলস ভাইপার যদি ছোবল দেয় তখন কি করণীয় সেটা আমরা জানলাম, কিন্তু যেহেতু ছড়িয়ে পড়েছে, লোকালয়েও আসছে, গ্রামের যারা আছেন বিশেষ করে কৃষকরা যাদের উপরে আমাদের অর্থনীতি নির্ভরশীল এবং যাদেরকে আসলে সেই খেতে যেতেই হবে, তাদের জন্য আসলে করণীয়টা কি, কি পরামর্শ থাকবে? প্রথমত পরামর্শ হচ্ছে যে আপনাকে একটু সতর্ক হতে হবে যে এই যদি আপনার এলাকায় যদি এই ধরনের রাসেল ভাইপার আগে দেখা গিয়ে থাকে এবং সম্ভাবনা থাকে দেখা যাওয়ার, তাহলে আপনি যখন মাঠে বা খেতে যাবেন আপনি সতর্কভাবে যাবেন। যদি সম্ভব হয়, যদি এটা প্র্যাকটিক্যাল হয়, তাহলে জুতা বা বুট পরে যাবেন যদি সম্ভব হয়। আমি বলেছি, যদি রাত্রিবেলায় হাঁটেন বা রাত্রিবেলায় ঘর থেকে বের হন, তাহলে হাতে টর্চ নিয়ে বের হবেন এবং হাঁটার সময় হাতে একটা লাঠি রাখবেন। এই লাঠিটা দিয়ে মাটিতে ঠুকে ঠুকে শব্দ করে যাবেন। এই মাটিতে ঠোকার উদ্দেশ্য হচ্ছে এটাতে একটা শব্দ হবে এবং মাটিতে একটা ভাইব্রেশন হবে, দেখবেন যে সাপটা ওখান থেকে সরে যাচ্ছে। সে এই যে মাটিতে যে ভাইব্রেশন, এটার প্রতি সে অত্যন্ত সংবেদনশীল। আর ঘরের মধ্যে আপনি ঘরের মধ্যে যদি আপনার পুরনো একদিকে কোথাও ডাই করা খাবার বা এই জাতীয় জিনিসগুলি থাকে, এইগুলি খাওয়ার জন্য ইঁদুর আসে, ইঁদুর মারতে তখন ইঁদুর খেতে তখন সাপ আসে, তাইলে এই ধরনের যদি থাকে তাহলে এটাকে আপনি সরাবেন। আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যদি কোনো গর্ত থাকে সেই গর্ত বন্ধ করবেন, দয়া করে গর্তে হাত দিয়ে মানে গর্তের মধ্যে হাত দেবেন না। আর ঘরের আশেপাশের যে ঝোপঝাড়, এই ঝোপঝাড়গুলিকে পরিষ্কার, মানে কেটে ফেলতে বলছি না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রাত্রে শোয়ার সময় যদি সম্ভব হয় খাটে শুবেন এবং অবশ্যই মশারির নিচে শুবেন। যদি খাটে শোয়া সম্ভব না হয়, খাটে শুলেও মশারি ব্যবহার করবেন, যদি মাটিতে শোন তাইলেও মশারি ব্যবহার করবেন। চমৎকার পরামর্শ। সবশেষ একটু বলবেন, মানে আমরা হয়তো সাপের কামড় থেকে বাঁচতেও পারছি কিংবা সাপের কামড় খাওয়ার পর চিকিৎসা নিয়েও আমরা ফিরে আসতে পারছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সাপের সংখ্যাটা বাড়ছে এবং বিশেষজ্ঞরা একটা যে সংস্থান, সেই সংস্থানের একটা ভারসাম্যহীনতাকে দায়ী করেন যে এই সাপ রাসেলস ভাইপার তারা ইঁদুর খায়, ইঁদুরের সংখ্যা বেড়েছে, কিন্তু এই সাপ যাদেরকে খাচ্ছে বা যারা এই সাপ খাচ্ছে, শকুন বা ঈগল প্রজাতির পাখি, তাদের সংখ্যা কমছে। সেক্ষেত্রে আসলে এই সাপের সংখ্যাটা সীমিতকরণ বা একটা নিয়ন্ত্রণে রাখা, কি পরামর্শ দেবেন? প্রথমত হচ্ছে আমি একজন চিকিৎসক এবং সাথে কিছু গবেষণা কর্মে যুক্ত। আর আপনি যে কথাটা বলছেন এটা হচ্ছে বাস্তু সংস্থান বা ইকোলজিক্যাল একটা পয়েন্ট। সেই জন্য এই ব্যাপারে আমি যদি কোনো পরামর্শ দেই, এটা হবে পুরোপুরি আমি বুঝতে পারছি, মানে আপনার গবেষণার জায়গা থেকে কোনো সাজেশন থাকবে কিনা? না, আমাদের গবেষণাটা সেন্টার্ড হচ্ছে এই যে এই সাপগুলো যেখান থেকে আমরা সংগ্রহ করেছি, এখান থেকে একটা হচ্ছে ক্লিনিক্যাল গবেষণা, রোগীদের চিকিৎসা করা, ওদের কি ধরনের আউটকাম হচ্ছে এটা দেখার। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা এই ভেনম যেটা জোগাড় করছি বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের রাসেলস ভাইপারের বিভিন্ন স্পেসিমেন থেকে, এই ভেনমটা ব্যবহার করে আমরা একটা অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করছি এগেইনস্ট রাসেল ভাইপার, যেটা আমরা আশা করছি ভবিষ্যতে এই গবেষণার ফলাফল
থেকেই আমরা ভবিষ্যৎ যদি এটা ইফেক্টিভ হয় তাহলে আমরা বাংলাদেশের জন্য স্পেসিফিক একটা অ্যান্টিভেনম তৈরি করতে পারবো। সেই জন্য এই ইকোলজিক্যাল ইয়েটা আমার আওতার বাইরে। আমি বুঝতে পারছি, এবং এই ভেনমটি পুরোপুরি যখন কার্যকর হবে বা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে শুধুমাত্র রাসেলস ভাইপারের ছোবলের বিপরীতে, নিশ্চয়ই তখন আপনার সঙ্গে আরো একবার কথা বলার সুযোগ আমাদের হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি